তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সিসি 11 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। তো যদি আপনারা এটিকে পিডিএফ হিসাবে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের দেওয়া ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে চাইলে আপনারা ভিজিট করে আমাদের এই পিডিএফটার জন্য আবেদন করতে পারেন, এবং যদি তাও না চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারেন। এবং আমরা এখানে একাধিক প্রশ্ন ও তার উত্তর দিয়ে থাকি। আশা করছি আপনারা সেটিকে অবশ্যই আগে থেকে ভিজিট করে রেখেছেন বা আপনারা জানেন অবশ্যই। তো সেটি হলো historyhalls.xyz। তো আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন এরকম একাধিক প্রশ্ন ও তার উত্তর নেওয়ার জন্য। আমরা সেখানে 11, 12 ডিএসসি পেপার ও আগামীতেও আপনারা যে সকল পেপারগুলি পড়বেন, যেমন 13, 14 এবং A3, B3 এই সমস্ত পেপারের প্রশ্ন ও তার উত্তরও আমরা আগে থেকে দিয়ে রেখেছি। আপনারা এখন এগুলিকে নিতে পারেন, এবং অন্যান্য যদি ইউনিভার্সিটিও হন সেখানেও আমরা তাদের জন্য অনেক কিছু দিয়ে রেখেছি, চাইলে আপনারাও ভিজিট করতে পারেন। তো দেরি না করে আজকে যা নিয়ে এসেছি, অর্থাৎ ফ্রান্সে অভিজাত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এবং এর তাৎপর্য কী এটা দেখে নেওয়া যাক। ফ্রান্সে পুরনো সমাজের সংকট ষোড়শ লুইয়ের রাজত্বে ক্রমশ তীব্র হয়েছিল। চতুর্দশ লুইয়ের সময় রাজার ক্ষমতা বা অধিকার বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চদশ লুইয়ের দীর্ঘ রাজত্বকালে এই ক্ষমতা মোটামুটি বজায় থাকলেও ক্রমাগত সামাজিক সংকট সমাধানে তার ব্যর্থতা রাজতন্ত্রকে দুর্বল করে দিয়েছিল। 1774 ষোড়শ লুই যখন সিংহাসনে বসেন তখন গোটা রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়। চতুর্দশ লুইয়ের পরে গোটা অষ্টাদশ শতক জুড়ে অভিজাত সম্প্রদায় রাজার একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিল। পল্লম বা প্রাদেশিক স্টেটগুলিকে কাজে লাগিয়ে তারা তাদের যে কোনো সুবিধাকে খর্ব করার প্রয়াসে বাধা দেওয়ায় সচেষ্ট করেছিলেন। অর্থাৎ কর ব্যবস্থার সংস্কার বা কর সাম্য চালু করার চেষ্টায় এরা সঠিকভাবে বিরোধিতা করেছিলেন। এ ব্যাপারে অভিজাত ও যাজক সম্প্রদায় সকলেই একজোট ছিলেন। 1776 পল্লম দুর্গের পতন ঘটায়। রাজার কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধাচারণ করে নিজেদের ক্ষমতা ও সুবিধা বজায় রাখার জন্য অভিজাত সম্প্রদায় যে সংগ্রাম করেছিলেন তাকে ঐতিহাসিক ক্রিস্টোফার লেফেভার অ্যারিস্টোক্রেটিক রেভলিউশন বা অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছেন। অভিজাত বিদ্রোহ ছিল ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়। 1873 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডি কলন ফ্রান্সের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি তার আর্থিক সংস্কার সংক্রান্ত প্রস্তাব বিভিন্ন অভিজাত সম্পদভুক্ত লোকের একটি সভায় পেশ করেন। তার প্রস্তাবের মধ্যে ছিল সারা দেশ জুড়ে লবণ ও তামাকের ওপরে সরকারি একচেটিয়া অধিকার বিস্তৃত করা, ভেতিমিয়ের বদলে একটি প্রত্যক্ষ ভূমিকর সমস্ত জমির মালিকের ওপর ধার্য করা, খাদ্যশস্যের ব্যবসাকে সমস্ত নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেওয়া, কিছু পরোক্ষ কর এবং অভ্যন্তরীণ শুল্ক বেড়াজাল তুলে দেওয়া। এছাড়া এই সমস্ত করভার বণ্টনের দায়িত্ব সম্প্রদায় নির্বিশেষে প্রাদেশিক সবার ওপর থাকবে। যাজক সম্প্রদায় জমির ওপর সামন্ততান্ত্রিক অধিকার বিক্রয় করতে পারবে। কালন ভেবেছিলেন যে অভিজাতদের সভা তার প্রস্তাবে রাজি হবে, কারণ তিনি সুবিধাভোগী শ্রেণীর ওপরে খুব বেশি কর চাপাননি। কিন্তু সভা কালনের প্রস্তাব অনুমোদন করেনি। অভিজাতদের কাছে রাজার এই অনুমোদন চাওয়াকে অভিজাতরা রাজার আত্মসমর্পণ বলে মনে করেছিলেন। এই সামান্য সংস্কার অভিজাতদের বিরুদ্ধতার ফলে সফল হল না। 1787 খ্রিস্টাব্দে রাজা কলনকে পদচ্যুত করেন। কলনের পরে তুলর আর্চবিশপ লিওমেনি ডি ব্রেনি তিনি প্রাদেশিক সভাকে প্রথাগত স্টেটে বিভক্ত রাখার এবং যাজকদের সামন্ততান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিলেন। সম্ভ্রান্তদের সভার কাছে ট্রেজারি রিপোর্ট ও আয় ব্যয়ের একটি হিসাব দাখিল করলেন, কিন্তু তিনি স্ট্যাম্প কর বাড়ানোর প্রস্তাব দিলেন। সম্ভ্রান্তরা বিরোধিতা বজায় রেখে বললেন যে কর বাড়ানো অধিকার তাদের নেই। ব্রিয়েন তখন পল্লমের দ্বারস্থ হলেন, তারও পরে প্রস্তাবের বিরুদ্ধাচরণ করেন। স্পষ্ট জানালেন যে কর বসানোর অধিকার স্টেট জেনারেলের। ব্রিয়েন রাজকীয় অধিবেশন বা ইট ডি জাস্টিস ব্যবস্থা করে সংস্কার কার্যকর করার চেষ্টা করলেন। পার্লম এই অধিবেশনকে অবৈধ বলে ঘোষণা করেন। কালনের বিচার শুরু করেন।
রাজা অভিজাত সম্প্রদায়ের বিরুদ্ধে অগ্রসর হলেন। সংঘর্ষের সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হলো। ব্রিয়েন আপাতত পশ্চাৎকরণ করেন। তিনি ঋণ সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু এখানে বিপত্তি দেখা দিল। ঋণ সংগ্রহের জন্য পলমর সমোন্নতির প্রয়োজন। পলম স্টেটস জেনারেলের আহ্বানের শর্ত আরোপ করেন। ব্রিয়েন চাইছিলেন যে 5 বছরের ধরে 12 কোটি লিব্র ঋণ সংগ্রহ করা হবে। তারপরে স্টেট জেনারেল সভা ডাকা হবে। পলম এ ব্যাপারে খুব আগ্রহ না দেখালেও ব্রিয়েন রাজকীয় অধিবেশনে রাজ অনুশাসন নথিভুক্ত করবার ব্যবস্থা করেন। অর্লিও ডিউক রাজকীয় অধিবেশনে অবৈধ ঘোষণা করেন। ষোড়শ লুইয়ের প্রত্যুত্তরে দেন ডিউক এবং অন্য দুজনকে নির্বাসনে পাঠানো হয়। 1788 তেসরা মে প্যারিসের পলম একটি ঘোষণাপত্রে রাজ্যের কিছু মৌলিক আইন ঘোষণা করেন। এতে বলা হয় যে রাজতন্ত্র বংশগত করধার্যের অধিকারে স্টেট জেনারেল কোনো ফরাসি নাগরিককে ইচ্ছামতো গ্রেপ্তার ও কারারুদ্ধ করা যাবে না, বিচারকদের অপসারণ করা যাবে না এবং প্রদেশগুলির ঐতিহ্যগত অধিকার অলঙ্ঘনীয়। প্রত্যুত্তরে রাজা জোর করে 2 জন সদস্যকে গ্রেপ্তার করেন এবং 8ই মে জোর করে 6টি অনুশাসন নথিভুক্ত করেন এবং পলমের হাত থেকে আইন নথিভুক্ত করার ক্ষমতা ও রাজস্ব সংক্রান্ত অধিকার কেড়ে নেন। বিরোধ এবার প্রকাশ্য সংঘর্ষে রূপান্তরিত হয়। রাজপ্রশাসন বিরোধী সকলকে একত্র করে অভিজাতরা সংঘর্ষে জাতীয় স্তরে নিয়ে আসে। বিরোধ প্রদেশগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রায়শই সহিংস রূপ পরিগ্রহ করেন। ফ্রান্স, কতে, দফিনে, প্রভোস প্রভৃতি জায়গায় প্রতিরোধ ছড়িয়ে পড়ে। আন্দোলন বিদ্রোহের রূপ নেন। রাজার বাহিনীর সঙ্গে অভিজাতদের সংঘর্ষ হয়। দফিনেতে সংগ্রামের নেতৃত্ব দেয় বুর্জোয়ারা। এই অবস্থায় 1788-তে 28শে জুলাই অভিজাত সম্প্রদায় ও যাজকরা তৃতীয় স্টেটের প্রধানত বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে ভার্সেলিয়েসতে সভা করেন। এটাকে স্টেট জেনারেলের সভা আহ্বানের একটি প্রস্তুত বলা হয়। এখানে স্টেট জেনারেল আহ্বান ও পার্লামেন্ট পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। ভিজি এই ঘোষণাপত্র খুবই ছিল গুরুত্বপূর্ণ। রাজার স্বৈরতন্ত্র ও অপসারণের বিরুদ্ধে এটিই ছিল জাতীয় ঐক্যের ঘোষণা স্বরূপ। কোষাগার শূন্য ছিল, সুতরাং ব্রিয়েন পশ্চাৎপসরণ করে 1789-এর 1 মে স্টেটস জেনারেল সভা আহ্বানের প্রতিশ্রুতি দিলেন। পুনঃপ্রতিষ্ঠা পার্লাম দাবি করেন যে স্টেট জেনারেলের 3টি সম্প্রদায় নিয়ে গঠিত হবে। প্রত্যেকের আলাদা আলাদা নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে। প্রত্যেক স্টেটের সমসংখ্যক প্রতিনিধি থাকবে। এই অবস্থায় যাজক ও অভিজাতদের কর্তৃত্ব বজায় থাকবে। অভিজাত সম্প্রদায় প্রাথমিক সংঘর্ষে বিজয়ী হন। লেফেফর এটিকে অভিজাত বিপ্লব বলেছেন। বিপ্লবের প্রাথমিক পর্যায়ে এই সাফল্য তাৎপর্য 2 দিক থেকে লক্ষণীয়। 1. রাজতন্ত্রের স্বৈরাচারী কর্তৃত্বের বিরুদ্ধে সফল প্রতিবাদ। 2. তৃতীয় স্টেট কর্তৃক সম্মিলিত প্রতিরোধের কার্যকারিতা সম্পর্কে শিক্ষালাভ। অভিজাত বিদ্রোহের ফলে স্টেট জেনারেলের কর ধার্য করার ক্ষমতা স্বীকৃত হয় এবং অভিজাত আধিপত্য বজায় থাকে। রাজা স্বৈরতান্ত্রিক ক্ষমতা খানিকটা সংকুচিত হয়। সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করলেও তা কার্যকর করতে রাজা অসফল। কিন্তু সুবিধাভোগী সম্প্রদায়ের সাফল্য অন্য অর্থ সামন্ততান্ত্রিক ব্যবস্থা ও সামন্ত প্রভুর বিশেষ অধিকার যেমন অব্যাহত থাকবে, তেমনি চলবে অসম বণ্টন। অতএব রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে অভিজাত বিদ্রোহ প্রায় একটি রাজনৈতিক বিপ্লবের সমতুল্য। তবে রাজক্ষমতার সীমাবদ্ধতার দিকে অঙ্গুলি নির্দেশ ছাড়া এই ক্ষণস্থায়ী বিপ্লব আর কিছু অর্জন করতে পারেননি। কেননা পুরনো সমাজের সবচেয়ে ঘৃণা সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে অব্যাহত রাখাই অভিজাত বিদ্রোহের সবথেকে বড় উদ্দেশ্য ছিল। তাই প্রথম দিকে অভিজাত বিদ্রোহ জনগণের, বিশেষ করে আইনজীবী ও অন্যান্য বুদ্ধিজীবী বুর্জোয়াদের সমর্থন পেলেও তাদের শ্রেণীস্বার্থের ভিন্নতা শীঘ্রই তাদের রাস্তা পৃথক করে দিয়েছিল। সম্ভবত এই বিদ্রোহের সবথেকে বড় সাফল্য এই যে তৃতীয় স্টেটের রাজনৈতিক কর্তৃত্বের পথ অচেতনভাবে অভিজাতরাই খুলে দিয়েছিল। আশা করছি আপনাদের এই নোটটি ভালো লেগেছেন এবং আপনারা যদি এইরকম আরও ভালো নোট চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এর থেকে আরও ভালো ভালো নোট আপলোড করেছি। আপনারা চাইলে সেখানে ভিজিট করে নোটগুলি কালেক্ট করতে পারেন। তো পিডিএফ হিসাবে চাইলেও আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের মেনশন করতে পারেন বা আমাদের বলতে পারেন, আমরা অবশ্যই আপনাদের পিডিএফটা প্রদান করে দেবো। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই তাদের ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন এবং আমাদের এটা সম্পূর্ণ নতুন চ্যানেল, পুরোপুরি
তো চাইলে আপনারা একটু সাপোর্ট করতে পারেন যাতে আমরা একটু আপনাদের সাহায্যে এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমরা কথা দিচ্ছি এখানে এরকম একাধিক প্রশ্ন ও তার উত্তর নিয়ে আসবো।